এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেটা আজকে শিখবো আমরা, এবং রোটেশনাল মোশনের টোটাল এমসিকিউ আজকে আমরা দেখব। একটা ভিডিওর মধ্যে সমস্ত থিওরি এবং কী করে প্রবলেম সলভ করতে হয় সেগুলো আমরা আজকে শিখে নেব। এই ভিডিওর মধ্যে টোটাল তুমি রোটেশনাল মোশন সম্পর্কে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হবে না। যেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো বেসিক কিছু ল আমি জাস্ট একটুখানি আগে বলি, তারপরে আমরা প্রবলেম দেখবো, ঠিক আছে? দেখো, যে বেসিক লগুলো জানলে পরে তুমি প্রবলেমগুলো ইজিলি করতে পারবে। দেখো, ইন জেনারেল বেসিক্যালি আমরা লিনিয়ার মোশন পড়েছিলাম, রাইট? আচ্ছা, রোটেশনাল মোশন এবং সার্কুলার মোশন, তার মধ্যে পার্থক্য কি জানো কি? দেখো, সার্কুলার মোশন কি, রোটেশনাল মোশন কি? সাপোজ ধরো তোমার কাছে একটা এরকম একটা চাকা রয়েছে, রাইট? সুদর্শন চক্র, বাট সাইকেল দেখেছো তোমরা সবাই, সাইকেলের যে ইয়েটা চাকাটা, এটা মনে হয় সাইকেলের চাকা, রাইট? এটা সাইকেলের চাকা, ওকে? দেখো, আগে পার্থক্যটা বুঝে নাও। এটা সাইকেলের চাকা, মানে এগুলো কি, এগুলো স্পক, এগুলো রাইট তো, এগুলো স্পোক, এগুলো এটা তো সাইকেলের চাকা, এটা একটা হলো। এবার এই চাকাটাকে তুমি এই অক্ষের রেসপেক্টে, এখানে একটা অক্ষ ধরো তুমি, ওকে? একটা অক্ষ, এই অক্ষের রেসপেক্টে তুমি ঘোরাচ্ছ। তুমি এই চাকাটা কি পাই 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 করে ঘুরছো, আইদার এদিক বরাবর অথবা এদিক বরাবর, চাকাটা এইভাবে ঘুরছে। তাহলে টোটাল যে চাকাটা ঘুরছে, দেখো টোটাল বডিটা, মানে এটা টোটাল, এই যে চাকাটা একটা বডি, একটা সিস্টেম। তাহলে এই সিস্টেমটা একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে চলছে। তাহলে এইটাকে বলবো আমরা কি, রোটেশনাল মোশন। তাহলে এই মোশনটাকে বলবো আমরা রোটেশনাল মোশন। মানে বেসিক্যালি এখানে যে চাকাটার মোশন, সেটা কি বেসিক্যালি রোটেশনাল মোশন, রাইট? রোটেশনাল মোশন, ওকে। তাহলে সার্কুলার মোশন কি? দেখো, ধরো এই চাকাটার সাথে একটা স্পোকের মধ্যে আমি একটা বল লাগিয়ে দিলাম, যখন চাকাটা ঘুরবে তখন দেখো এই বলটাও কিন্তু ঘুরবে, কিন্তু বলটা কিন্তু কি এক্সট্রা একটা বডি, অন্য একটা পার্টিকেল, যে পার্টিকেলটা কি করে দিয়েছি, এই যে চাকাটা যে সেন্টার থেকে একটা সুতো দিয়ে, বা বেসিক্যালি এখানে স্পোকটা রয়েছে, স্পোকটার সাথে কি যুক্ত করে দিয়েছি। তার ফলে কি চাকাটা মুভ করছে আবার। তাহলে চাকাটা যেহেতু মুভ করছে, মানে কি পার্টিকেলটা মুভ করবে। তাহলে এই পার্টিকেলটার তখন যে মোশন, সেটাকে বলি আমরা সার্কুলার মোশন। মানে সিম্পল ভাষায় এটা বলতে গেলে, এটা তুমি হাতে সুতো নাও বা দড়ি নাও, দড়ির এক প্রান্তে তুমি একটা ঢিল বেঁধে নাও, এই দড়িটাকে তুমি ঘোরাও। তাহলে ওই ঢিলটার যে মোশন, দ্যাট ইজ দ্য সার্কুলার মোশন, ওকে? আর যে পুরো সিস্টেমটার মোশন, মানে ধরো যে এখানটা এই চাকাটা যে ঘুরছে, চাকাটা পুরোটার যে মোশন, সেটা হচ্ছে তোমার কি, রোটেশনাল মোশন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমরা বেসিক্যালি লিনিয়ারের ক্ষেত্রে অনেক কিছু জানি, যেরকম ভেলোসিটি জানি আমরা লিনিয়ারের ক্ষেত্রে, ভেলোসিটিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা লিনিয়ার কেস, এটা লিনিয়ার মোশন। তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ভেলোসিটিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? এটা ভেলোসিটি। আর এইখানে তোমাকে যেটা শিখতে হবে সেটা কি, সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন বেসিক্যালি, রাইট? রোটেশনাল মোশন হলো। এই রোটেশনাল মোশনে তুমি ভেলোসিটিকে লিখবে ওমেগা। তাহলে এইটা হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটি, এই ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে বলি আমরা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে? তাহলে মানে ভি হচ্ছে তোমার কি, লিনিয়ার ভেলোসিটি। মানে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ভেলোসিটি ভি পাই, আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা ওমেগা পাই, যেটাকে বলি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার মানে একটা অ্যাঙ্গেল নিয়ে রোটেট করছে, তাই আমরা বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে বেসিক্যালি রোটেশনাল মোশন হচ্ছে, রাইট? এবার এই ভি আর ওমেগার মধ্যে কি রিলেশন, আমি আসবো, আস্তে আস্তে আসছে আমরা সবই, ঠিক আছে? ধরো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি, সাপোজ আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এস দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? এইখানে রিপ্রেজেন্ট করবো আমরা থিটা দিয়ে। থিটাটা কি বেসিক্যালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? একটুখানি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দাও, তাহলে হয়ে যাবে। এখানে অ্যাক্সেলারেশনকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এইখানে অ্যাক্সেলারেশনকে তোমাকে লিখতে হবে আলফা দিয়ে।
এটা কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হলো। সিমিলারলি এইখানে দেখো একদম আরো একটু, এইগুলো তো বেসিক জিনিস গেল। এবার ভেতরের দিকে যাই আমরা। যেরকম কোনো একটা পার্টিকুলার মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রোটেশনাল মোশনের ক্ষেত্রে মাসকে রিপ্রেজেন্ট করা হয় আই দিয়ে। এটাকে বলে আমরা কি মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে বলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া হলো। রিলেশন কি আমি আসছি, দেখো এইখানে যেরকম ধরো তুমি বলবে ফোর্সকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, এখানে ফোর্স নেই, সেটা কি হয়ে যায় টর্ক হয়ে যায়। ফোর্সটা কি হয় এখানে বেসিক্যালি এটা টর্ক হয়, এটা টর্ক, এটাকে বলি আমরা টর্ক হলো। মানে বেসিক্যালি টর্ক অর মোমেন্ট অফ ফোর্স, এটাকে অনেক সময় বলা হয় মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক, বাংলায় বলে কি বলের ভ্রামক হলো, বলের ভ্রামক বলা হয় থাকে বাংলায়। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো এখানে তুমি মোমেন্টামকে বলবে পি দিয়ে, এইখানে মোমেন্টামকে আমরা লিখি বেসিক্যালি সেটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাই আমরা এল দিয়ে লিখি, এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ক্লিয়ার? অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো। এই হচ্ছে তোমার বেসিক কিছু জিনিস হলো। এবার দেখো এদের মধ্যে রিলেশন কেমন, দেখো এই ভি আর ওমেগা তার মধ্যে রিলেশন কি হয়, তাহলে রিলেশন দেখবো আমরা, রাইট? এবার জাস্ট বেসিক জিনিস আমি বলছি, ঠিক আছে? তাহলে রিলেশন দেখো, ফার্স্ট অফ অল ভি ইকুয়াল টু হবে আর ওমেগা। আরটা কি রেডিয়াস, মানে ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা একটা সার্কুলার লুপ, এটা একটা পার্টিকেল রয়েছে, এটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে রয়েছে, এই পার্টিকেলটা এই লুপের মধ্যে ঘুরছে, এইভাবে ঘুরছে, ঠিক আছে? তাহলে এই যে পার্টিকেলটা রয়েছে, এই পার্টিকেলটা দেখো যে কোনো একটা ইনস্ট্যান্ট যে কোনো পজিশনে তার একটা লিনিয়ার ভেলোসিটি রয়েছে, দ্যাট ইজ কি ট্যানজেনশিয়াল ডিরেকশন, রাইট? এটা কি তার লিনিয়ার ভেলোসিটি ভি, ওকে? বাট এ কিন্তু দেখো প্রত্যেকটা ডিস্টেন্স মানে প্রত্যেকটা পয়েন্ট তার কিন্তু ভেলোসিটি ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এইখানে আসবে, এইখানে তার যে ডিরেকশনটা সেটা কিন্তু এই দিক বরাবর, ওকে? যদি তুমি এইখানে আসো পার্টিকেলটাকে নিয়ে, তাহলে সে হচ্ছে তোমার এই দিক বরাবর যাবে, ওকে? তাহলে এইভাবে কিন্তু যাচ্ছে। তাহলে বেসিক্যালি পার্টিকেলটার যে লিনিয়ার ভেলোসিটি সেটা কিন্তু ট্যানজেনশিয়াল বরাবর, আর এইদিকে যেটা আসছে এটা কি বেসিক্যালি ওমেগা, ওকে? তাহলে ওমেগা আর ভি তার মধ্যে রিলেশন হচ্ছে তোমার ভি ইকুয়াল টু আর ওমেগা, ওকে? যদি তোমাকে বলে ভেক্টর ফর্মে লেখো, সো ইন দ্য ভেক্টর ফর্ম তুমি লিখবে ভি কস ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আর ক্রস ওমেগা। তাহলে এখান থেকে তুমি কি ডিরেকশনও বলতে পারবে তুমি, রাইট? দেখো ওমেগা বা অ্যাঙ্গুলার যেসব টার্ম রয়েছে তাদের ডিরেকশন সবসময় কি অ্যাক্সিস বরাবর হবে, অ্যাক্সিয়াল, মানে বেসিক্যালি যে ওমেগা একটা কি বেসিক্যালি অ্যাক্সিয়াল ভেক্টর। ভেক্টর দু ধরনের হয়, একটা আমরা পড়ি বেসিক্যালি, এক হচ্ছে তোমার পোলার ভেক্টর, একটা অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর যেমন একটা এক্সাম্পল যেমন ভেলোসিটি, এটা পোলার ভেক্টর, একটা নির্দিষ্ট পোল বরাবর ডিরেকশন রয়েছে, রাইট? একটা নির্দিষ্ট পোল বরাবর, মানে কি যেরকম ভেলোসিটি এই দিক বরাবর যাচ্ছে, আমি বলছি এতে একটা পোল এই দিক বরাবর ডিরেকশন রয়েছে, তাহলে একটা পোলার ভেক্টর বলে এগুলোকে আমরা, রাইট? আর যে অ্যাঙ্গুলার টার্ম রয়েছে, তুমি যে কোনো অ্যাঙ্গুলার টার্ম বলো না কেন, টর্ক বলো, তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, হ্যাঁ, এই তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলো, এরা সবই কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এরা কি বেসিক্যালি এরা অ্যাক্সিয়াল ভেক্টর। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। ছোটো ছোটো কনসেপ্ট একটুখানি বুঝে নাও। আর এরা হচ্ছে তোমার পোলার ভেক্টর, এরা পোলার ভেক্টর হলো। অ্যাক্সিয়াল মানে বেসিক্যালি অ্যাক্সিস বরাবর তাদের ডিরেকশন হবে। দেখো ওমেগা ডিরেকশন যদি তুমি দেখো তাহলে কী হবে, দেখো বেসিক্যালি আর ক্রস ওমেগা করলে পরে দেখো ওমেগা যদি সাপোজ আমি এই দিক বরাবর, সাপোজ এই মানে এই দিক বরাবর, মানে এই প্লেনটার ঠিক পারপেন্ডিকুলার বরাবর যদি আমি ওমেগা ধরি, সাপোজ আমি বলছি ওপরের দিক ওমেগা, তাহলে ওমেগা যদি উপরের দিক হয়, সাপোজ উপরের দিক ওমেগা, এই দিকটা আর, তাহলে আর ক্রস ওমেগা করো তুমি, তাহলে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, তাহলে ভেলোসিটি কোন দিক হবে, এই দিক বরাবর হবে, রাইট? ভেলোসিটি হবে তোমার এই দিক বরাবর। তাহলে এইভাবে তোমরা কিন্তু ডিরেকশনটা বের করতে পারো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট ফর্মুলা দেখো,
নেক্সট বোধহয় লিখেছি আমি আর আর থিটা, তাই তো? বেসিক্যালি এটা যেটা হয়, এটা বেসিক্যালি যেটা হয় ধরো তোমার এরকম মানে চাপ, ধরো এরকম একটা এক্সাম্পলতে বোঝাই আমি, তাহলে বেশি ক্লিয়ার হবে। ধরো একটা পার্টিকেল একটা বৃত্তাকার পথে রোটেট করছে, রাইট? এটা তার অরিজিন ও, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আর ভেক্টর হলো। এখান থেকে যদি আমি এখানে আসি সেটাও আর ভেক্টর। তাহলে একটা পার্টিকেল, ভালো করে বোঝো, পার্টিকেলটা এ পয়েন্ট থেকে পার্টিকেলটা বি পয়েন্ট এলো, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এলো, একটা কি দেখো চাপ উৎপন্ন করেছেন এখান থেকে এইটুকু আসতে, একটা চাপ, এটাকে বলি আমরা চাপ, সেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আর্ক লেন্থ, এস বেসিক্যালি কি, এটা আর্ক লেন্থ, বৃত্তচাপ বলে বা বৃত্তচাপ হলো। মানে শুধু চাপ নয়, মানে চাপ মানে এটা ভেবো না যে প্রেশার বলছি আমি, প্রেশার না, বেসিক্যালি এটা বৃত্তচাপ বলি আমরা, তোমরা ছোটোবেলায় পড়েছো। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে যে অ্যাঙ্গেল উৎপন্ন করলো, দেখো একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে থিটা, এটাকে বলে কি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাঙ্গেল বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই বলছি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে রিলেশনটা কেমন হয় দেখো, বেসিক্যালি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়ালটা আমরা লিখি বেসিক্যালি এস বাই আর, মানে ইন জেনারেল যে ডেফিনেশনটা বলি আমরা সেটা কি, সুতরাং যে কোণ ইকুয়াল টু দেখো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ হলো। তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে তোমার কি ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, 3 নম্বর দেখো, জাস্ট বেসিক কিছু ডেফিনেশন এবং ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা দেখছি। একই রকম ব্যাপার, দেখো আলফা আর এর সাথে রিলেশন কি, এখানে একই রকম হবে, এ ইজিক্যাল টু আর ইন্টু আলফা। সবসময় এটা মনে রাখবে, বাদিকটা যদি লিনিয়ার রাখো তুমি, ডান দিকটা যদি তুমি অ্যাঙ্গুলার রাখো, তাহলে অ্যাঙ্গুলারের সাথে সবসময় আর গুণ হবে, সবসময় অ্যাঙ্গুলারের সাথে আর গুণ হবে। এটা যদি তুমি ভেক্টর ফর্মে লেখো তাহলে তুমি এরকম লিখবে যে এ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস আলফা ভেক্টর, মানে মোমেন্ট অফ অ্যাক্সেলারেশন, সেটাকেই বলি আমরা কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, রাইট? মানে সবই একই রকমভাবে ডেফিনেশনগুলো আসে আর কি। তারপরে দেখো মাস আর ইসের সাথে রিলেশন 4 নম্বর, আচ্ছা এখানেই লিখি 4 নম্বর। তাহলে মাস লিনিয়ার ক্ষেত্রে মাস, রোটেশনের ক্ষেত্রে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এইটা প্রপার ডেফিনেশন, একদম মানে খুব সুন্দর একটা ডেফিনেশন হলো। তাহলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, দেখো এম একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাও কিন্তু একটা অবশ্যই স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? কি করে স্কেলার হলো দেখো, মাস তো একটা নিজে থেকেই স্কেলার, আর স্কোয়ার, আর যদি ভেক্টরও হয় আর স্কোয়ার করলে ভাই সেটা তো স্কেলার হয়ে গেল, তাহলে টোটালটাই কিন্তু স্কেলার হলো। এটাকে বলে কি বলে, এটাকে ভ্রামক, জাড্য, তাই না? জড়তা ভ্রামক বলে এটাকে, জাড্য নয়, জড়তা ভ্রামক। ক্লিয়ার হয়েছে? মোমেন্ট অফ ইনার্শিয়া বলে এটাকে। আচ্ছা, নেক্সট দেখো ফোর্স। তাহলে ফোর্স আর টর্কের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি বেসিক্যালি যে টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ পাই আমরা। ক্লিয়ার হয়েছে? আর ক্রস এফ। ওকে, এইটা হচ্ছে তোমার টর্ক, খুব ইম্পর্টেন্ট এটা। আর কি আছে? মোমেন্টাম বোধ হয়, তাই না? 6 নম্বর মোমেন্টাম। মোমেন্টামকে আমরা দেখো এসে পি দিয়ে লিখি আমরা, পি ইজিক্যাল টু এম ইন্টু ভি, রাইট? তাহলে অ্যাঙ্গুলার ক্ষেত্রে তুমি কী লিখবে বলো? অ্যাঙ্গুলারকে বললাম এল দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, এল ইকুয়াল টু এম মানে কত আই, ভি মানে কত ওমেগা, সিম্পল। তাহলে এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। এইভাবে তুমি সবগুলোকে কম্পেয়ার করে করে লিখবে তুমি। যেরকম তোমাকে যদি বলি সাপোজ কাইনেটিকে যে এনার্জি ফর্মুলা লেখো, তুমি বলবে ভাই লিনিয়ারের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি পড়েছিলাম হাফ এম ভি স্কোয়ার, তাহলে রোটেশনের ক্ষেত্রে কেমন হবে? তাহলে কাইনেটিক এনার্জি ফর রোটেশনাল কেস, রাইট? রোটেশনাল সেটা কথা হবে হাফ, তো কনস্ট্যান্ট থাকলো, এম করেসপন্ডিং মানে এম এর করেসপন্ডিং কি হয় বেসিক্যালি আই হয়,
আর ভি এর করসপন্ডিং কি হয়, ওমেগা হয়, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার হয়ে গেল কাইনেটিক এনার্জি ইন রোটেশনাল কেস। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে জিনিসগুলো করতে হবে এবং বুঝতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি এটার ক্ষেত্রে, যেটা কাজে লাগবে আমাদের প্রচুর, এটা টর্ক, রাইট? আমরা যেরকম ফোর্সের ডেফিনেশন পড়ি, আমরা কি ফোর্স মানে বেসিক্যালি পড়ি আমরা এরকম, দেখবে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রাইট? দ্যাট ইজ কল্ড ফোর্স। এটা বেসিক্যালি নিউটনের সেকেন্ড ল থেকে আসে। টর্কের ডেফিনেশন ঠিক একই রকম, কি টর্কও তুমি পড়বে, টর্ক কি বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিএল ডিটি, এটা হচ্ছে তোমার টর্ক। ক্লিয়ার হয়েছে? এটাকে তুমি ভাঙলে পরে তুমি এরকম পাবে, এটাকে ভাঙলে তুমি এরকম পাবে। হলো? দেখো এখানে আছে, এখানে বলা হলো না, এখানে বলি এল আর পি তার মধ্যে রিলেশন কি হয়। দেখো এল আর পি এর মধ্যে যে রিলেশন হয়, এল যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় দ্যাট ইজ ইকুয়াল টু আর ক্রস পি। একটা জিনিসকে খেয়াল করেছো, সবসময় কিন্তু আর ক্রস পি হয়। দেখো সবসময় কিন্তু আর ক্রস পি হয়, সবসময় কিন্তু আর ক্রস, যাই লিখে না কেন আর ক্রস, যাই লিখে না কেন আর ক্রস, তাই না? তার মানে কি যে আর ক্রস এটা কি বলে মোমেন্ট অফ, তারপরে তুমি যদি মোমেন্টাম দাও তাহলে মোমেন্টাম, মানে এই যে আর ক্রস, দেখো ভালো করে বোঝো, এই যে আমি লিখছি না আর ভেক্টর ক্রস, এইটুকুনি কি বলি কি আমরা মোমেন্ট অফ। ওকে, এবার তুমি যদি মোমেন্টাম দাও তাহলে মোমেন্ট অফ মোমেন্টাম, তুমি যদি ভেলোসিটি দাও মোমেন্ট অফ ভেলোসিটি, তুমি যদি ফোর্স দাও তাহলে মোমেন্ট অফ ফোর্স। কত সোজা না জিনিসগুলো, বুঝতে হবে, রাইট? বুঝলে পরেই সোজা। তাহলে মোমেন্ট অফ সামথিং যা তুমি দেবে সেটা, তার মানে কি আর ক্রস এটা হবে, আর ক্রসটা প্রথমে হবে, তারপরে তুমি যেটা নেবে সেটা হবে, রাইট? তুমি যদি মানে বেসিক্যালি এই আর ক্রস যেটা লিখবে সেটা কি বেসিক্যালি, দেখো এখানটা আসছে এটা, হলো? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে এল ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আর ক্রস পি, হলো? মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ, আমাদের কাজে লাগবে। আচ্ছা, হলো? তাহলে এইখানটায় এইখানে একটা জিনিস বলি আমি, এর ক্ষেত্রে দেখো ফোর্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম না, যদি এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে কি হবে, ডিপি ডিটি জিরো হবে, তার মানে কি পি কনস্ট্যান্ট হবে, এটা বলেছিলাম তো আমরা। মানে বেসিক্যালি এক্সটার্নাল ফোর্স জিরো হলে পরে মোমেন্টাম কনস্ট্যান্ট হবে বা কনজার্ভড হবে। মোমেন্টাম কনজারভেশন কখন হবে, যখন নাকি এক্সটার্নাল ফোর্স জিরো হবে। মানে কোনো একটা সিস্টেমের উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, তাহলে বলতে পারবো আমরা কি সেই সিস্টেমটার মোমেন্টামটা কনস্ট্যান্ট বা কনজার্ভড। সিমিলারলি আমরা এটাও বলতে পারবো, তাহলে এখানে রোটেশনালের ক্ষেত্রে কি, যদি, তাহলে এখানে লিখি আমরা, সো টর্ক মানে আমরা জানি কি, টর্ক মানে আমরা পেলাম এখনই যে ডিএল ডিটি। ওকে, এবার আমি বলি ইফ যদি এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু জিরো হয়, তাহলে সিম্পল ভাষা আমরা বলবো যে ডিএল ভেক্টর ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এখানে তুমি যদি আচ্ছা মড নিয়ে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে জিরো ইন্টু ডিটি, এটা ইন্টিগ্রেট করো, এটা ইন্টিগ্রেট করো, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং এল ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। তার মানে কি এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর কথার অর্থ হচ্ছে তোমার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? ধরো কোনো একটা বডির ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম L1 আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম L2, তাহলে কি হবে, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম L1 মানে আমরা লিখতে পারি কি আবার I1 ওমেগা 1 ইকুয়াল টু L2 মানে I2 ওমেগা 2। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার কি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ক্লিয়ার হলো? তাহলে যদি কখন পসিবল এটা, যখন এক্সটার্নাল টর্ক জিরো হয়, এক্সটার্নাল টর্ক জিরো হলে পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড হবে, সিম্পল ভাষা। এখান থেকে একটা প্রশ্ন বলে ফেলি চটপট, বলো, এই যে তোমরা সাইকেল চালাও সবাই, তাই না? সবাই সাইকেল চালাও, এইরকম দুটো পায়া থাকে, এরকম তো হ্যান্ডেল, এটা মনে করো এটা এটা হচ্ছে তোমার সিট, এটা ওকে, এরকম দুটো, এরকম হচ্ছে তোমার সাইকেলটা।
এই যে সাইকেল চালাও তুমি, এখানে একজন বসে আছে সাপোজ, ওকে, এই যে তুমি সাইকেল চালাও, কখনো ভেবে দেখেছো সাইকেলটাকে যখন আমরা মানে দাঁড় করিয়ে রাখি তখন কিন্তু তুমি মানে সাইকেলের উপর বসে থাকতে পারো, সাইকেল পড়ে যায়, কিন্তু সাইকেল যখন গতিশীল হয় তখন কিন্তু সাইকেলটা পড়ে না, তাই না? দুটো পায়ে রয়েছে কিন্তু কিন্তু গতিশীল হলে কিন্তু পড়ছে না, বাট জাস্ট গতিশীল অবস্থায় নয়, মানে রেস্ট অবস্থায় যদি দাঁড় করে রাখি তাহলে কিন্তু সাইকেলটা পড়ে যায়। কেন পড়ে যায় বলতে পারবে? দেখো, যখন সাইকেলটা যখন গতিশীল হয় তখন কি হয়, বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড হয়, মানে সেখানে কোনো এক্সটার্নাল টর্ক কাজ করে না। ক্লিয়ার হয়েছে? যখন রেস্টে থাকে তখন কি সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হয় না, কারণ সেখানে তো কোনো মোশন নেই, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো কোথা থেকে ভাই? মোশন থাকতে হবে তো, তবে তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ হবে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা আসবে, তাই না? তাই যেহেতু মোশন নেই তার কি, তার জন্য কি বেসিক্যালি তার উপরে মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ হয় না, তার জন্য সাইকেলটা স্থির অবস্থায় রাখলে পড়ে যায়, গতিশীল অবস্থায় স্থির থাকে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল মারাত্মক ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হয়তো তোমরা পড়েছো, দেখবে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল থেকে বলি, ধরো একটা মানে একটা ঘুরন্ত চেয়ার রয়েছে, একটা চেয়ার, যে চেয়ারটা কি ঘোরে, ওকে, এটা চেয়ার, এই চেয়ারটা কি মানে ঘুরতে পারে, সার্কুলারভাবে ঘুরতে পারে, সার্কুলারলি এরকম ঘুরতে পারে, ওকে। এবার তুমি এখানে বসে আছো, তুমি এখানে বসে আছো হাতে দুটো ডাম্বেল ধরে, হাতে দুটো ডাম্বেল ধরে তুমি বসে আছো, এখানেও হাতের দুটো ডাম্বেল ধরে তুমি বসে আছো, হলো। তুমি দেখবে ধরো সাইকেলটা এই চাকাটা একটা ঘোরাচ্ছ তুমি, ঘুরিয়ে এবার তুমি ডাম্বেল দুটোকে তুমি হাত মানে বুকের কাছ থেকে দূরে সরাবে, দেখবে ইয়েটা আস্তে আস্তে ঘুরছে, চেয়ারটা আস্তে আস্তে ঘুরছে, কিন্তু যখনই কাছে নিয়ে আসবে তখন দেখবে খুবই তাড়াতাড়ি ঘুরছে। এটাও কিন্তু এখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারি। ক্লিয়ার হয়েছে? এটাও কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল কাজেই কিন্তু ব্যবহৃত হয়। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। ওকে, তাহলে এই ছিল মোটামুটি কিছু থিওরি, এগুলো জানলে পরেই তোমার যে কোনো প্রবলেম তুমি করতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমার। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রবলেম দেখা যায় এবং প্রবলেম থেকে আরও কনসেপ্ট নেওয়া যাক। দেখো এই ভিডিওটাতে তুমি টোটাল রোটেশনাল মোশন পাবে, তুমি কোনো চাপ নেই, আর অন্য কোথাও যাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ভালো করে দেখো, তুমি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন দেখো এবার তোমাদের বইয়ের, বলছি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর রূপ কেমন হবে? এখনই পড়লে বলো কোনটা হবে? পি কস আর? না ভাই, মোমেন্ট অফ মোমেন্টাম, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই নয় কি? তাহলে মোমেন্ট অফ মানে কি? মোমেন্ট অফ মানে আর ক্রস নেবে তুমি, তাই তো? তাহলে আর ক্রস ইন্টু পি হবে, মানে বেসিক্যালি পি ভেক্টর, এইটা হবে, তাই না? তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। বলছে যদি একটি ঘূর্ণায়মান বস্তুর ওপর, একটা ঘূর্ণায়মান বস্তুর ওপর টর্ক ক্রিয়া না করে, টর্ক মানে মানে বেসিক্যালি ওই মোমেন্ট অফ ফোর্স ক্রিয়া না করে, এবং যদি বস্তুটির জড়তা ভ্রামক আয় কমে যায়, মানে টর্ক প্রযুক্ত হচ্ছে না বাট জড়তা ভ্রামক যদি কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক ভরবেগ এমনভাবে বাড়বে যাতে, রাইট, দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মানে কি বলছে, একটা ঘূর্ণায়মান বস্তু রয়েছে, রাইট, মানে মনে করো তুমি সুইমিং পুলে সাঁতার কাটতে যাবে, রাইট, সুইমিং পুলে সাঁতার কাটতে যাবে, তুমি কি করলে ওপর থেকে পুকুরটায় ঝাঁপ মারবে, তুমি সুইমিং পুলে ঝাঁপ মারবে তুমি, তাহলে তুমি ধরো ঘুরতে ঘুরতে ঝাঁপ মারলো তুমি, তা তুমি একটা ঘূর্ণায়মান বস্তু হয়ে গেলে, তোমার ওপর কোনো টর্ক কাজ করছে না, এক্সটার্নাল কেউ ধাক্কা মারছে, কি ধাক্কা মারছে না, কোনো টর্ক কাজ করছে না। যদি এক্সটার্নাল টর্ক যদি কাজ না করে তাহলে কি হবে? আমি একটা কথা প্রথমেই বললাম যখন থিওরি পড়ালাম, যে এক্সটার্নাল টর্ক যদি 0 হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট হবে, রাইট? কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে তোমাকে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে বেসিক্যালি আই ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? তাহলে কোনটা অপশন হবে? দেখো বলছে এখানে দেখো জড়তা ভ্রামকের মান আই পরিমাণ যদি কমে যায় তাহলে বস্তুটির কৌণিক ভরবেগ মানে কৌণিক বেগ ওমেগা এমন হবে যাতে কি অ্যাঙ্গুলার যে মোমেন্টাম সেটা কি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে কথাটা?
ক্লিয়ার হয়েছে? তার মানে এইটাই মেন পয়েন্ট, টর্ক কাজ করছে না মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট হবে ভাই। এবার আয়ের মান বাড়ুক, তাহলে কি মানে আই আর ওমেগার উপর ডিপেন্ড করবে, দেখো আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? এবার ধরো আই মানে কি, আই মানে তুমি বলবে সাপোজ এম আর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে তুমি লিখবে দেখো এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, হলো? তাহলে দেখো আর হচ্ছে তোমার ডিস্টেন্স, মানে এরকম লিখতে পারো তুমি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু বেসিক্যালি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ওমেগা, আর এখানে টেম থাকছে কনস্ট্যান্ট ধরে নিলাম এটাকে। দেখো আর এর ভ্যালু যদি তুমি বাড়াও, মানে আর যদি ইনক্রিজ করে, আর বাড়াচ্ছ, তার মানে কি ওমেগাটা নিশ্চয়ই কমতে হবে, তাহলে ওমেগাটা কিন্তু কমবে। তার মানে কি দেখো হাত থেকে যখন তুমি বুকের কাছ থেকে যখন ডাম্বেল ধরে যখন দূরে সরাচ্ছ তুমি, তখন কি দেখো ওমেগাটা কিন্তু কমে গেল, এই বললাম আমি। একই রকম ব্যাপার আরটাকে যখন তুমি বুকের কাছে নিয়ে আসছো, মানে অনেক কাছে নিয়ে আসছো, মানে ডাম্বেলটাকে যখন তুমি বুকের কাছে নিয়ে আসছো, তোমার কি রেডিয়াসটা কমে গেল। তাহলে রেডিয়াসটা যদি কম হয় তখন কিন্তু দেখো রেডিয়াস কম, তার মানে কি ওমেগাটা কি বেশি। এটাকে তুমি এরকম বলতে পারো ওমেগা ইকুয়াল টু বা ওমেগা প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে রেডিয়াসটা কমছে, রেডিয়াসটা কমছে মানে ডাম্বেলটাকে তুমি বুকের কাছে নিয়ে আসলে, তার মানে কি ওমেগাটা কিন্তু বেড়ে গেল। দেখো নিচে কম মানে উপরটা বেশি, ওমেগাটা কিন্তু এখানে বাড়বে। তার জন্য কি হয় দেখো, যখন তুমি ঘুরন্ত চেয়ারে বসে থাকো তখন ডাম্বেলটা যখন তুমি বুকের থেকে যখন দূরে সরাও তখন সেটা আস্তে আস্তে ঘোরে, কিন্তু যখন ডাম্বেলটাকে যখন বুকের কাছে নিয়ে আসো তখন সেটা র্যাপিড ঘোরে, তাড়াতাড়ি ঘোরে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট ভাই, ক্লিয়ার হয়েছে? তার মানে কি আই আর ওমেগা, এই যে আইটা ডিপেন্ড করছে এম আর আর এর উপরে, তাহলে আই আর ওমেগার উপর ভ্যারি করিয়ে বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে, হলো? আচ্ছা নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, বলছে একটি সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ এল। ওকে, তাহলে একটা সমবৃত্তীয় গতিতে ঘুরছে একটা পার্টিকেল, যার কৌণিক ভরবেগ বলে দিয়েছে এল, অসুবিধা নেই এল। বলছে যদি কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করে গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তার কৌণিক ভরবেগ কত হবে। দেখো প্রবলেমটা এখানে করা যাক। তাহলে প্রবলেম নাম্বার 3, কোশ্চেন 3 ভালো করে বুঝো। কোশ্চেনটা প্রথমে বলছে যে ইনিশিয়ালি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল এল, এল ইকুয়াল টু তুমি লিখবে আই ইন্টু ওমেগা, অসুবিধা নেই। এবার কোশ্চেনটা বলছে গিভেন কি বলছে, তাহলে ইনিশিয়ালি ওমেগা এবং এনার্জি ধরে নাও তুমি ই ছিল, তাহলে ই ইকুয়াল টু তুমি কি লিখবে বেসিক্যালি হাফ আই ওমেগা স্কোয়ার, তাই তো? এই তো শিখলাম একটু আগে আমরা। তাহলে এবার কোশ্চেনটাই বলছে দেখো যে ওমেগাটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এখন ওমেগা কত, ওমেগা প্রাইম ইকুয়াল টু তাহলে লিখবে তুমি 2 ওমেগা, তাহলে ইনিশিয়ালি ওমেগা ছিল ওমেগা, আর তাহলে এখন হচ্ছে তোমার 2 ওমেগা, এবং এনার্জিটা ই প্রাইম এটা বলছে আগের থেকে হাফ, অর্ধেক হয়ে গেছে। ওকে, অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে কি বের করতে হবে, এল প্রাইম আমাকে বের করতে হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এই দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, রাইট? তাহলে দেখো আমরা কি জানি, সো উই নো, আমরা কি জানি, আমরা কিছু জানি না। সো ই প্রাইম ইকুয়ালটা আমরা জানি কি হাফ আই ওমেগা প্রাইম স্কোয়ার। দেখো বস্তুটা তো একই, তার মানে কি তার মোমেন্ট অফ ইনার্শিয়া একই থাকবে, আই থাকবে, হলো? তাহলে দেখো এবার ই প্রাইমটা কত বলে দিয়েছে, তুমি বলছো নাকি E/2 বলে দিয়েছে, ধরলাম অসুবিধা নেই। এখানে হাফ আই থাকলো, তাহলে ওমেগা প্রাইম কত বলে দিয়েছে আবার 2 ওমেগা, রাইট? হোল স্কোয়ার করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 2 2 কাটলো, সুতরাং ই ইকুয়াল টু তুমি বলবে আই ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে এখান থেকে তুমি আই এর ভ্যালু বের করে নাও, সুতরাং আই ইকুয়াল টু তুমি বলতে পারো ই ডিভাইডেড বাই 4 ওমেগা স্কোয়ার, হলো? এটাকে তুমি একটা নাম দিয়ে বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, হলো? এবার দেখো এবার ইন্টারেস্টিং ব্যাপার কি, আমাকে এল প্রাইম বের করতে হবে, সুতরাং এল প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বলো? এল প্রাইম মানে বেসিক্যালি আই ওমেগা প্রাইম, আই মানে কত এটা এখনই বের করলাম, তাহলে এল প্রাইম ইকুয়াল টু আই মানে বেসিক্যালি E/4 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্রাইম মানে কত ছিল আবার 2 ওমেগা, লিখে দিলাম 2 ওমেগা লিখে দিলাম। ওকে,
এখান থেকে কি হচ্ছে দেখো, তাহলে একটা ওমেগা কাটলে এখান থেকে 2 2 কাটছে, মানে বেসিক্যালি এখানে হাফ থাকছে, এখানে ই থাকছে ডিভাইডেড বাই ওমেগা থাকছে। এবার ই মানে তুমি কি লিখেছিলে, হাফ আই ওমেগা স্কোয়ার, পুট করে দাও। সুতরাং এল প্রাইম ইকুয়াল টু হাফ, ই মানে বেসিক্যালি হাফ আই ওমেগা স্কোয়ার, আর এখানে 1 বাই ওমেগা থাকছে, তাহলে এখানে একটা ওমেগা কাটবে, আলটিমেট কি পড়ে থাকবে বলো। সুতরাং এল প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 1/4 এখানে কাটলো, ওকে। তাহলে এখানে থাকছে বেসিক্যালি উপরে থাকছে দেখো আই ইন্টু ওমেগা, কারণ একটা ওমেগা কাটছে, তাহলে আই ওমেগা থাকছে ডিভাইডেড বাই 4 থাকছে। আই ওমেগা মানে কত, আই ওমেগা মানে এল, সুতরাং L/4, তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। জিনিসটা কি বুঝতে পারলে দেখো, তাহলে মানে 1/4 মানে বেসিক্যালি 0.25, রাইট। 1/4 মানে বেসিক্যালি 0.25 ইন্টু এল, তাহলে অপশন কোনটা কারেক্ট, অপশন বি কারেক্ট হলো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। জাস্ট বেসিক জিনিস ভাই, তোমাকে কি বলে দিয়েছে সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেই নিয়ে কাজ করতে হবে। কারণ দেখো একটা বস্তুটা সেম, তার মানে কি বস্তুটার ক্ষেত্রে আই সেম হবে। তুমি শুধুমাত্র এর কি ওমেগা বাড়িয়েছো, এনার্জি বাড়িয়েছো, বাড়াতেই পারো, কিন্তু বস্তুটা যদি ধরো একটা ফুটবল হয়, একটা লোহার বল হয়, সেটা লোহার বলই, তার তুমি গতি বাড়াতেই পারো, কমাতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই, তাতে তো বলটার কোনো চেঞ্জ হচ্ছে না বাবা। তাহলে কি বলটার মোমেন্ট অফ ইনার্শিয়া একই থাকছে, কারণ কি মোমেন্ট অফ ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করছে, ওই বস্তুটা বা অবজেক্টের মাস, কারণ কি হয় এম ইন্টু আর স্কোয়ার ডেফিনেশন এটা, তাহলে মাসের উপর ডিপেন্ড করে, আর তার সেন্টার থেকে তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে, হলো। বা যে অ্যাক্সিসের রেসপেক্টে দেখছো তুমি, সেই অ্যাক্সিস থেকে তার সেন্টারের ডিস্টেন্সটা। যাই হোক, তাহলে জাস্ট যে জিনিসগুলো তোমাকে বলেছে সেগুলো নিয়ে তুমি কাজ করে তুমি আয়ের ভ্যালু বের করে দিলে। এবার আমাকে এল প্রাইম বের করতে বলেছে, পুট করে দাও, হয়ে গেল, সিম্পল জিনিস। নেক্সট প্রবলেম দেখো, বলছে একটি ঢিলকে একটি ভারহীন দড়ির এক প্রান্তে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হলো। যে ঢিলটির কৌণিক ভরবেগ এল, যে কৌণিক বেগ একই রেখে দড়ির দৈর্ঘ্য অর্ধেক করে দিলে কৌণিক ভরবেগ কত হবে। এটা সিম্পল জিনিস, একই ধরনের কোয়েশ্চেন। দেখো কি বলেছে, একটা ঢিলকে তুমি ঘোরাচ্ছ, এক প্রান্তে একটা ঢিল বেঁধে, মানে একটা সুতো রয়েছে বা দড়ি রয়েছে, দড়ির এক প্রান্তে একটা তুমি ঢিল বেঁধে নিয়েছো, সেটাকে তুমি সমদ্রুতিতে তুমি ঘোরাচ্ছ, যার কৌণিক ভরবেগ বলে দিয়েছে ক্যাপিটাল এর। এবার কৌণিক বেগটা তুমি সেম রাখছো, তাহলে দৈর্ঘ্যটা তুমি অর্ধেক করে দিয়েছো, তাহলে তুমি করো। কোয়েশ্চেন বোধ হয় 4। তাহলে এরকম ব্যাপার, একটা সুতো রয়েছে, এইখানে তুমি একটা বস্তুকে বেঁধে দিয়েছো, এবার সেটা কি করছে, ঘুরছে, এইভাবে তুমি ঘোরাচ্ছ, এভাবে তুমি, ওকে। সার্কুলার পথে তুমি এভাবে, সাপোজ সার্কুল হলো না, যাই হোক সার্কুলার হলো না, এটা প্রায় এরকমভাবে তুমি ঘোরাচ্ছ, এটা অরিজিন তোমার, এটা রাইট। তাহলে এর লেন্থ ছিল প্রথমে সাপোজ আর ধরো, বা যা খুশি ধরো তুমি ধরো, তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল এল, এদিক বরাবর সে ঘুরছে ওমেগা ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে, রাইট। এবার কি বলেছে দেখো, বলছে কৌণিক বেগটা সেম থাকছে, মানে ওমেগাটা ওমেগাই থাকছে, মানে ওমেগা প্রাইম ইকুয়াল টু যদি লেখো তুমি ওমেগাই থাকবে, বলছে ওমেগা প্রাইম ইকুয়াল টু ওমেগা, কৌণিক বেগটা সেম থাকছে, বাট কি হয়েছে, দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে, একই রেখে দড়ির দৈর্ঘ্যটা অর্ধেক করে দিলে পরে, তাহলে দড়ির দৈর্ঘ্য ছিল আর, তাহলে এখন কত হবে, আর প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু r/2, অর্ধেক করে দিয়েছি আমি, ওকে। সো নাও কৌণিক ভরবেগ কত হবে, দেখো সিম্পল জিনিস। তাহলে ইনিশিয়ালি কৌণিক ভরবেগ ছিল L ইকুয়াল টু আই ওমেগা বা m ইন্টু ভি ইন্টু আর, ক্লিয়ার হয়েছে, m ইন্টু ভি ইন্টু আর, এটা কি বলতে হবে, এটা দেখো বেসিক্যালি আমরা কি জানি, L ইকুয়াল টু আর ক্রস পি, সাপোজ আমি ধরলাম এটা মানে পারপেন্ডিকুলার রয়েছে, মানে রেডিয়াস যেদিক বরাবর মোমেন্টাম ঠিক তার পারপেন্ডিকুলার, এখানে তাই হচ্ছে, দেখো রেডিয়াস ভেক্টর এদিক বরাবর, তার এর যদি লিনিয়ার মোমেন্টাম দেখি আমরা, সো লিনিয়ার মোমেন্টাম উইল বি অ্যালং দিস ডিরেকশন, ওকে। সো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো 90 ডিগ্রি, তাহলে sin 91 হয়,
তাহলে যদি আমরা ম্যাগনিটিউড নিয়ে নিই বেসিক্যালি এখানে হবে আরপি সাইন 90 ইন্টু এন ক্যাপ। আমি কি করলাম মড নিয়ে নিলাম, মড নিলে কি ইউনিট ভেক্টরটা 1 হয়ে যাবে, সাইন 90 মানে বেসিক্যালি 1, তাহলে আর ইন্টু পি, পি মানে এম ভি, আর ইন্টু এম ইন্টু ভি, তাহলে এম ভি ইন্টু আর, এটা আমরা বলতে পারি। এইখান থেকেও তুমি বলতে পারো, দেখো কত কিছু জিনিস বোঝার আছে তাই না। আই মানে বেসিক্যালি এম ইন্টু আর স্কোয়ার, রাইট। ওমেগা, ওমেগা মানে দেখো ভি ইজিক্যাল টু কি জানি আমরা আর ইন্টু ওমেগা, তাহলে ওমেগা মানে কত হবে ভি বাই আর, ভি বাই আর, তাহলে একটা আর কাটলো, তাহলে কি আনসার আসছে, সুতরাং এল ইকুয়াল টু এম ইন্টু আর ইন্টু ভি বা এম ভি ইন্টু আর। এটাকে যদি তুমি বলো যে আমি ওমেগার টার্মসে রাখবো তাও রাখতে পারো, সুতরাং এখানে তুমি লিখবে দেখো এম আর স্কোয়ার, তাহলে ওমেগা থাকছে, তাহলে এইটা হলো। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এতগুলো ফর্মে আমরা লিখতে পারি। আচ্ছা, জাস্ট এটা কনসেপ্ট দেওয়ার জন্য বললাম আমি, আমার প্রবলেমটা আসা যাক। তাহলে এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটা আমাকে বের করতে হবে, রাইট। সো দেখো সো অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এল প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো, আই প্রাইম ইন্টু ওমেগা প্রাইম। ওকে, মানে এখান থেকে তুমি বলবে এম, আচ্ছা এই ফর্মুলাটা ইউজ করলে পরে বেশি সুবিধা হবে। যে বডিটা রয়েছে সেই বডিটার কি মাসটা সেম, তাহলে মাস নিয়ে কোনো মানে কথা নেই আমার, তাহলে এম ওমেগা, এবং ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম রয়েছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম থাকলো, বাট মানে যে লেন্থটা কমিয়ে দিয়েছে সেটা কত আর প্রাইম, তাহলে আর প্রাইম স্কোয়ার হলো। তাহলে এল প্রাইম ইকুয়াল টু তুমি পাচ্ছ দেখো এম ওমেগা আর প্রাইম মানে কত আর বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এল প্রাইম ইকুয়াল টু এম ওমেগা আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং এল প্রাইম ইকুয়াল টু দেখো এম আর স্কোয়ার ওমেগা মানে কত আবার এল, সুতরাং এল বাই 4, তাহলে এল বাই 4 হচ্ছে তোমার কি কারেক্ট অ্যান্সার, এল বাই 4 তোমার কারেক্ট অ্যান্সার, অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার হলো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক হলো কার কার। দেখো টর্ক আর কৌণিক ভরবেগ, রাইট। টর্ক হচ্ছে তোমার লিনিয়ারের ক্ষেত্রে ফোর্স হয়, আর কৌণিক ভরবেগ হচ্ছে তোমার মোমেন্টাম হয়। তাহলে কোনটা অপশন হবে দেখো, ত্বরণ আর বেগ, না ত্বরণ তো ভাই ত্বরণ আর বেগ মানে কি, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হতো, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হতো, মানে অপশন এ ইজ নট কারেক্ট অপশন, রাইট। তাহলে বিটা দেখো বলছে ভর ও জড়তা ভ্রামকের মধ্যে সম্পর্ক, না এটা তো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাহলে এটা তো একই রকম লাগছে না, না হ্যাঁ এইটা দেখো, এবার অপশনটা সি দেখো, বলছে বল, টর্ককে আমরা কি লিনিয়ারের ক্ষেত্রে বলি বল, আর কৌণিক ভরবেগকে আমরা বলি কি শুধু ভরবেগ লিনিয়ারে, তাই না। তাহলে বল আর ভরবেগের মধ্যে যেমন সম্পর্ক হয়, টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে কিন্তু একই রকম সম্পর্ক হয়। আমি একটু আগে দেখিয়েছিলাম, মনে আছে কি দেখিয়েছিলাম, এইটা দেখিয়েছিলাম না, যে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, আর এখানে টাউ ইকুয়াল টু ডিএল ডিটি, দেখো একই রকম না, এখানে টি টাউ এর জায়গায় এফ, এখানে এল এর জায়গায় পি, তার মানে কি অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হলো। আচ্ছা নেক্সট দেখো, বলছে একটি চাকতির জড়তা ভ্রামক এত, তাহলে একটা চাকতি মানে এরকম রয়েছে, ডিস্ক, ভেতরে মাংস রয়েছে, রাইট, চাকতি, তার জড়তা ভ্রামক বলে দিয়েছে, তাহলে আই ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 100 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, মানে এটা সিজিএসে বলেছে চাকতিটি 2 র্যাড পার সেকেন্ড, মানে ওমেগাটা বলে দিয়েছে এখানে 2 র্যাড পার সেকেন্ড কৌণিক বেগ নিয়ে আবর্তন করে, চাকতিটির আবর্ত গতিশক্তি কত হবে। তাহলে গতিশক্তির ফর্মুলা কি বলো, তুমি জানো কাইনেটিক এনার্জি ইন রোটেশনাল কেস সেটা হয় বেসিক্যালি হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার, আইটা তোমার বলে দিয়েছে, ওমেগাও তোমাকে বলে দিয়েছে, পুট করে দাও, সুতরাং হাফ ইন্টু আই মানে কত বলেছে 100, ওমেগা মানে কত 2,
2 স্কোয়ার মানে 4, তাহলে এটা কাটলে পরে 2 হবে, 2 মানে বেসিক্যালি 200, তাই তো? তাহলে 200, যেহেতু এটা সিজি আছে তাহলে আমি বলবো কি আর্ক, এনার্জি আর্ক হবে। তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। দেখো শুধুমাত্র এই ফর্মুলাটা জানলে কিন্তু তোমার প্রবলেম হয়ে গেল, হলো। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতিটির কেন্দ্রগামী ও অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভাঙো। আচ্ছা, এই কোশ্চেনটা পরিপ্রেক্ষিতে আমি দুটো কনসেপ্ট বলে নিই আগে। দেখো, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ি আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য দুটো ল রয়েছে। সেটা কি? এক হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, আর হচ্ছে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরাম। তাহলে একটু একটু করে একটুখানি বুঝে নেওয়া যাক। সো প্যারালাল অ্যাক্সিস থিওরাম সেটা কি? দেখো আমি ডিটেল কি বলে এটাকে প্রুফে যাব না, আমরা জাস্ট আমরা যে থিওরামটা সেটা বোঝার চেষ্টা করবো, রাইট, যাতে আমাদের প্রবলেম করতে সুবিধা হয়। প্যারালাল অ্যাক্সিস থিওরাম মানে কি? দেখো ধরো এখানে একটা অ্যাক্সিস রয়েছে, ওকে, একটা অ্যাক্সিস রয়েছে, আর এইখানে একটা বডি রয়েছে, এখানে একটা বডি রয়েছে। তাহলে এই যে অ্যাক্সিস, সাপোজ এটা এক্স অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, যা খুশি বলো তুমি, জেড অ্যাক্সিস, তোমাকে বললো এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আমাকে বের করে দেখাও। তাহলে তুমি কি দেখবে? প্রথমে এই বডিটার ক্ষেত্রে তুমি দেখবে বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। কি দেখবে তুমি? এর সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে বলে ভার কেন্দ্র, না ভার কেন্দ্র, ওকে, ভর কেন্দ্র না ভার কেন্দ্র কথা বলছি আমি, সেন্টার অফ গ্র্যাভিটি। এবার তুমি দেখবে এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে একটা অ্যাক্সিস তুমি পাস করাবে, হলো, এটাকে তুমি বলবে জি, মানে যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি তো জি অ্যাক্সিস বলছো তুমি। তাহলে এর যে মোমেন্ট মানে অ্যাকচুয়ালি কি এই বডিটার তার নিজের যে অ্যাক্সিস, যে সেন্টার অফ গ্র্যাভিটি, তার রেসপেক্টে একটা তার মোমেন্ট অফ ইনার্শিয়া রয়েছে, সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আইজি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আইজিটা কি? বেসিক্যালি যে বডিটা তুমি ধরছো সেই বডিটার যে সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি তুমি একটা অ্যাক্সিস পাস করাও, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ দ্য আইজি, ওকে। তুমি পড়বে কি? প্যারালাল অ্যাক্সিস থিওরাম। তাহলে দেখো এবার বুঝো, তাহলে এই যে প্যারালাল অ্যাক্সিস, দেখো এই যে আইজি এর সাথে কিন্তু এই অ্যাক্সিসটা প্যারালাল, তাই আমরা এটাকে নাম দিচ্ছি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। তাহলে এইখান থেকে এর ডিস্টেন্সটা কতখানি? সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স, ওকে, সেটাকে তুমি বলবে কে। কি হচ্ছে তোমার কি? রেডিয়াস অফ জাইরেশন। কি হচ্ছে তোমার? রেডিয়াস অফ জাইরেশন, বাংলায় কি বলে? চক্রবর্তীর ব্যাসার্ধ, আই থিঙ্ক চক্রবর্তী ব্যাসার্ধ, রাইট? তোমরা একবার চেক করে দিও, চক্রবর্তী ব্যাসার্ধই বলে আমার যাতে মনে পড়ছে, রেডিয়াস অফ জাইরেশন। তাহলে রেডিয়াস অফ জাইরেশনটা কি? দেখো এই যে দুটো অ্যাক্সিস তাদের মধ্যে যে ডিস্টেন্স, ওকে, শুধু ডিস্টেন্স কিন্তু না, বেসিক্যালি তুমি এইভাবে জিনিসটাকে বলবে, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই যে প্যারালাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি বলবে? দেখো এখান থেকে তুমি বলবে যে প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলছে আইজেড, এটা কি বলবে? এই যে বডিটার যে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা পাস করছে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এম ইন্টু কে স্কোয়ার, ওকে, এম ইন্টু কে স্কোয়ার, এম ইন্টু আমার নাম চলে আসছে এম ইন্টু, ওকে, মানে মিন্টু, ওকে, এম ইন্টু ইকুয়াল টু মিন্টু, দিস ইজ মাই নেম, ওকে। আচ্ছা, এইখানে দেখো তাহলে কি বেসিক্যালি এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের রেসপেক্টে এই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা আমরা এখানে বের করলাম। সেটা কি? এই যে বডিটার যে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস মাস ইন্টু তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা রেডিয়াস অফ জাইরেশন, ওকে। জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। তাহলে এটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম গেল। এবার আমরা দেখব কি? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার
পার্টিকুলার অ্যাক্সিস থিওরাম। দেখো একদম সোজা এটাও, এটা কি বলছে, এটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস তুমি ড্র করো তাহলেই বুঝতে পারবে। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা আমাদের অরিজিন। ওকে, সাপোজ এখানে একটা বডি রয়েছে, তাহলে এই বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। ক্লিয়ার? তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বলছে, দেখো এই বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করবো অ্যাবাউট সাপোজ জেড অ্যাক্সিস বরাবর। তাহলে কি এই জেড অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া কত, এই অ্যাক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া কত, সেটা আমাকে বের করতে বললো। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বলছে এটাই, যে জেড অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনারশিয়াটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনারশিয়া। আমি একটা প্রবলেম করবো এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে, প্রবলেমটার সময় বলবো। তাহলে এই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। ওকে, তাহলে এই বডিটার যে মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি অ্যাবাউট দিস অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তার জন্য কি করতে হবে, এর অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া দেখবো এর, আর এই অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনারশিয়া দেখবো। ডিস্টেন্স আমরা জানি ধরো। ওকে, তাহলে এই এ অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া। একই রকম যদি আমাকে বলতো না আমি ভাই এটা না জেড অ্যাক্সিস বরাবর দেখবো না, আমি গল্প একই বললো, সাপোজ আমি এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে পার্টিকেলটার মোমেন্ট অফ ইনারশিয়া দেখবো, তাহলে তুমি বলবে যে ভাই আই ওয়াই প্লাস আই জেড, এটা হলে পরে আই এক্স প্লাস আই জেড। ওকে, তাহলে এই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। মোটামুটি এই জিনিসগুলো থেকেই তোমার কোশ্চেন দেবে, আর আরও যে ডিটেলস রয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া সেগুলো থেকে দেবে না, এটাই ধরে নেওয়া যেতে পারে। এগুলোই করে যাও, দেখবে তুমি ফুল মার্কস আনসার করে আসতে পারবে। তাহলে এইবার প্রবলেমটা বোঝো কি বলছে। কোনটা ছিল, হ্যাঁ এইটা 7 নম্বর, রাইট। বলছে এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতিটির কেন্দ্রগামী এবং অভিলম্ব অক্ষের সাপেক্ষে, তাহলে কেন্দ্রগামী অভিলম্ব অক্ষের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। দেখো আমি একদম মোমেন্ট অফ ইনারশিয়া প্রবলেম সলভ করবো না, হ্যাঁ, তোমাকে কিছু কিছু স্ট্রেট ফরওয়ার্ড জিনিস জানতে হবে। তাহলে এটা একটা চাকতি বলেছে, দেখো এরকম একটা চাকতি রয়েছে। চাকতি মানে কি বললাম, ভেতরে মাছ রয়েছে, মানে মাংস আছে ভেতরে, খাওয়ার মাংস না, ঠিক আছে, মাংস মানে কিন্তু খাওয়ার মাংস নয়, বডিটার মাছ রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে সাপোজ মানে কোশ্চেনটা যেটা বলেছে এই বডিটা মানে চাকতি, এটা একটা কি চাকতি, এই অ্যাক্সিসের অ্যাবাউটে সাপোজ এটা জেড অ্যাক্সিস ধরলাম, এই অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত সেটা বের করতে বলেছে, রাইট। এটা চাকতির ক্ষেত্রে যেটা হয় মনে রাখবে তুমি এটা, সেটা কি হয়, মোমেন্ট অফ ইনারশিয়া আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। আরটা কি এর রেডিয়াস, আরটা কি এর রেডিয়াস। ওকে, অ্যাক্সিস থেকে তার রেডিয়াসটা, এইটা হচ্ছে তোমার একটা চাকতির ক্ষেত্রে হয়। আচ্ছা, এইখানে আমি আরও কিছু ফর্মুলা লিখে দিই যেগুলো তোমার কাজে লাগবে। হলো, দেখো ফর্মুলাগুলো মনে রাখবে। ফার্স্ট অফ অল যদি একটা রিং বলি আমি, একটা রিং মানে কি, ভেতরে কোনো মাংস নেই, একটা বালা, মেয়েদের চুড়ি ভাবতে পারো। তার ক্ষেত্রে এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, সেটা হয় বেসিক্যালি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 1। মানে দেখো রিং সবচাইতে হালকা, মানে মাস কম, তার জন্য এর নিচেও কম থাকে, মানে নিচে বেসিক্যালি কম থাকে অ্যাকচুয়ালি, আর টোটালটা বেশি হয়। ওকে, অত ভাবার দরকার নেই, মনে রাখবে নিচে কম থাকবে। রিং মানে হালকা ফালকা, তাই নিচে কম। কিন্তু যদি বলি আমি চাকতি বা ডিস্ক, এটাকে ইংলিশে বলে ডিস্ক, তাহলে ডিস্ক বা চাকতির ক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হয় কত, আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। চাকতির ক্ষেত্রে 2 চলে আসে, মানে সবচেয়ে হালকা রিং, তারপরে চাকতির ক্ষেত্রে 2 আসলো। হলো 3 নম্বর। দেখো সাপোজ তোমাকে একটা বললাম রডের একটা লেন্থ রয়েছে, সাপোজ এল লেন্থ,
এই মাঝখানটায় এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বললাম, এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বললাম, তখন তুমি দেখো রডকে তুমি আর ওডি রড লিখতে পারো না। এইখানে দেখো একটা ইন্টারেস্টিং মজার জিনিস, এই আটটাকে তুমি ভাঙো, মানে আটটা এরকম লেখা রয়েছে তো, আটটাকে দেখো তুমি এখান থেকে ভেঙে দাও, তাহলে কি হবে 1 আর এটা কি 2 থাকছে না। তাহলে রডের ক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কি হয় 1/12 m ইন্টু লেন্থ স্কোয়ার, মানে আর স্কোয়ার ধরলাম বা এল স্কোয়ার যা তুমি, ওকে এখানে আর স্কোয়ার করে দিচ্ছে, তাহলে 1/12 ইন্টু m ইন্টু আর স্কোয়ার। ওকে, এইটা তোমার কি একটা রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া। জিনিসটা বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো। তাহলে মনে রাখতে হবে কি এই আর মানে যেখানেই আর থাকবে আরটাকে তুমি 12 করে দেবে, মানে 1/12 হবে, আর থাকলেই 1/12 হবে। হলো, আরটাকে তুমি ভাঙো, 1 আর 2 এর মতো লাগছে দেখতে, তাহলে 1/12 হয়ে গেল। ওকে, আচ্ছা আরেকটা যেরকম দেখাই রেক্ট্যাঙ্গেল, কত নম্বর ছিল 4 নম্বর দিয়ে এটাকে, এটা রেক্ট্যাঙ্গেল মানে কি এরকম তো, রেক্ট্যাঙ্গেল নামে দেখো আর রয়েছে, তাহলে কি লিখবে তুমি 1/12। এর প্রশ্ন হচ্ছে দেখো এখানে একটা এই বরাবর রয়েছে একটা লেন্থ এ, এই বরাবর একটা লেন্থ রয়েছে বি, তাহলে তুমি কি শুধুমাত্র কিন্তু এ স্কোয়ার লিখলে হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো তাড়াতাড়ি করতে পারবে। মনে রাখার টেকনিকগুলো আমি বলে দিচ্ছি। তাহলে আর আটটাকে তুমি ভাঙলে পরে তুমি পাবে 1 2, তাই 1/12 লিখেছি আমি। আর এখানে কি যেহেতু দুটো বাহু রয়েছে তাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়ে গেল। এটা যদি তোমাকে কিউব বলে দিত, কিউব বলে একই রকম 1/12 হতো, বাট এখানে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হতো, মানে এটা ফর কিউব। তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি 2a square by 12 that is equal to 1/6 into a square। ওকে, এইটা হচ্ছে তোমার একটা কিউবের ক্ষেত্রে, মানে এইটা দেখো জেনারেল, এটা মনে রাখলে পরে তুমি এটা ইজিলি বলতে পারবে। এবার আরেকটা যেটা মনে রাখবে সেটা কি বেসিক্যালি 5 নম্বর, একটা সলিড স্ফিয়ার, এটা কি সলিড স্ফিয়ার বলছি আমি এখানে, এটা কিন্তু একটা স্ফিয়ার, এটা হ্যাঁ এটা একটা সলিড স্ফিয়ার। তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় যেটা, সেটা মনে রাখবে তোমরা 5/2 m r স্কোয়ার, আর হচ্ছে তোমার কি রেডিয়াসটা। হলো, তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে একটাই যেটা মনে রাখবে সেটা কি 5/2 ইন্টু m r স্কোয়ার। দেখো এই ছিল মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে তুমি প্রবলেমগুলো ইজিলি করতে পারবে, তোমাকে আর ক্যালকুলেশন করতে হবে না। ওকে, নেক্সট প্রবলেম দেখো, তাহলে এটা হয়ে গেল তোমার এইটা আনসার। বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিং, দেখো এখানে রিং বলে দিয়েছে, রিংয়ের কেন্দ্রগামী, মানে একটা রিং রয়েছে, রিংয়ের কেন্দ্র মানে এই বরাবর কেন্দ্রগামী ও তলের ওপর লম্ব, তাহলে এই যে এটা তল, এটা তল, এটা তাহলে তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত, এই চক্রগতি ব্যাসার্ধ রেডিয়াস অফ জাইরেশন, তাহলে আমাকে কি এটা আমাকে কি এখানে বের করতে হবে। ওকে, তাহলে দেখো একদম সোজা প্রবলেমটা কি বলেছে, একটা রিং বলে, আচ্ছা কোশ্চেনটার নাম্বার দেখি 8 নম্বর, কোশ্চেন নাম্বার 8। একটা কি বলেছে রিং বলেছে, রাইট, এরকম একটা রিং রয়েছে। এবার বলছে এই অ্যাক্সিসের অ্যাবাউটে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা আমাকে বের করতে হবে। এই রিংটার যে রেডিয়াস সেটা আমি বলছি সাপোজ বলছি আমি আর, তাহলে একটা রিংয়ের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় আমি একটু আগে দেখালাম, কি হয় m r স্কোয়ার, সিম্পল। তাহলে রেডিয়াস অফ জাইরেশন, তাহলে কি লিখবো আমরা, সো উই নো কি এটা ছিল রেডিয়াস অফ জাইরেশন, রাইট, তাহলে আই ইকুয়ালটা কি হবে এম কে স্কোয়ার হবে। এবার এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটাকে তুমি কম্পেয়ার করো, সুতরাং তাহলে তুমি কি বলবে এম কে স্কোয়ার ইকুয়াল টু কি এম আর স্কোয়ার, সুতরাং তুমি এম ক্যান্সেল করবে, কে ইকুয়াল টু তুমি আর বলবে, তাহলে কে ইকুয়াল টু আর কি তোমার রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ।
চক্রবর্তী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কত হবে? অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। তাহলে একটা বস্তু ঘূর্ণায়মান টেবিলের মধ্যে বসে আছে বা দাঁড়িয়ে আছে এখানটায়, দিয়ে তার দুটো বাহুকে মানে হাতকে প্রসারিত করে দিয়েছে। প্রসারিত করে কি দেখতে পাচ্ছি আমরা, যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম রয়েছে। ওকে, মানে ওইভাবে প্রসারিত করে আছে আর কি। যে ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো, কী করলো? কাছে নিয়ে চলে আসলো। এই অবস্থায় তার জড়তা ভ্রামক আগের মানের 75% হলে আবর্ত গতিশক্তি কত? দেখো, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, আইআইটিতে একবার এসছে। দেখা যাক, চেষ্টা করা যাক কি হয়। তাহলে কোশ্চেন 19, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? মানে হঠাৎ করে তার হাত দুটোকে বুকের কাছে নিয়ে চলে আসলো, নিয়ে আসার দরুন জড়তা ভ্রামক কি আগের মানের থেকে 70% হলে পরে আবর্ত গতিশক্তি কত? তাহলে গতিশক্তির ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 9, তাহলে পরে প্রথমত যেটা হচ্ছে যে ওমেগাটা তোমার কনস্ট্যান্ট বলে দিয়েছে, হলো। তাহলে যেহেতু প্রসারিত করে আবার কাছে নিয়ে চলে এসেছে, তার মানে কি এখানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কাজে লাগবে। সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালটা আমরা বলবো I2 ওমেগা 2। ওকে, বা আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সিম্পল কথায় বলতে গেলে পরে আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, হলো। আচ্ছা, এবার বলেছি দেখো, ধরো সাপোজ বলছি আমি ইনিশিয়াল যে মোমেন্ট অফ ইনার্শিয়া I1 ইকুয়াল টু I, ওকে। তাহলে ফাইনাল যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I2, দ্যাট ইজ কত বলছে? 70% অফ দ্য ইনিশিয়াল, মানে আগেরটা 70%, সুতরাং এত ইন্টু 75 বলেছে, তাই না? 75/100, তাহলে এত পার্সেন্টেজ। ইন্টু I, ওকে। বৃদ্ধি বা হ্রাস কিছু বলেছে কি? হঠাৎ দেখো এত পার্সেন্ট হলে আবর্ত গতিশক্তি কত সেটা বের করতে বলেছে আমাকে। আবর্ত গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস সেটা আমাকে বলে দিয়েছে, কোনটা হবে দেখাতে হবে, রাইট? তাহলে I2 পেয়ে গেলাম। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে তুমি বলতে পারো I1 ইকুয়াল টু I2, তাই তো হয়ে যাচ্ছে এখানটায়। না, ওমেগা 1 ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট কি করে তুমি ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2 কি করে বলতে পারো তুমি? অ্যাকচুয়ালি বলেছে যে ওমেগা মানে যেহেতু হাত যখন প্রসারিত করেছে তখন তার ওমেগাটা ফিক্সড রয়েছে, ওকে। মানে ওমেগা চেঞ্জ নয়, মানে যখন সংকুচিত করলে তখন ওমেগার ভ্যালুটা চেঞ্জ হবে, রাইট? সুতরাং তুমি এখান থেকে বলতে পারো, দেখো, সো ফ্রম হেয়ার, তাহলে I1 মানে তুমি বলবে I, ওমেগা ছিল প্রথমে সাপোজ জানি না, ওমেগা 1টা বের করবো বেসিক্যালি। প্রসারিত করার পরে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে ওমেগা কনস্ট্যান্ট। I2 মান কত বলেছে দেখো, 75 ইন্টু I ডিভাইডেড বাই 100 ইন্টু ওমেগা। তাহলে এখানে কাটাকাটি করলে পরে দেখো I ক্যান্সেল হচ্ছে। সো ওমেগা 1 ইকুয়াল টু 75/100 ইন্টু ওমেগা। তাহলে ওমেগার 75%, মানে 75% কিন্তু ওমেগা 1টা পাচ্ছি আমরা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমাকে কি বের করতে হবে বলো তো? আমাকে বের করতে হবে কাইনেটিক এনার্জি, রাইট? সেটা কি হয়? সেটা নাকি হয় হাফ I ওমেগা স্কোয়ার, মানে যখন 75% তখন তার মানে এটা কত হবে সেটা আমাকে দেখাতে হবে, রাইট? তো ইনিশিয়াল যদি আমি বলি 1 নম্বরের ক্ষেত্রে, তাহলে এটাকে 1 করে দাও। আর IK2-র কথা যদি বলি, তাহলে হাফ অফ I2 ওমেগা 2 হোল স্কয়ার, ওকে। দেখো ওমেগা 2-র ভ্যালুটা, আচ্ছা এখানটায় আসি, কোশ্চেনটা একবার দেখি, দাঁড়াও কি বলছে।
বলছে একটি ঘূর্ণায়মান টেবিলের প্রসারিত করে নির্দিষ্ট কোণে বেরিয়ে আসে, তো ঠিক আছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলে অবস্থায় তার জড়তা ভাবক আগের মানে 75% হয়। অ্যাকচুয়ালি দেখো, যদি তুমি দেখো ফিজিক্সটা বোঝো আগে, যখন তুমি দেখো এখানে গল্পটা বলি আমি, আমরা কি পাচ্ছি যে আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? তাহলে আই প্রপোর্শনাল টু 1/ω হলো। যখন তুমি হাত প্রসারিত করেছো, হাত প্রসারিত করা মানে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজ করা, কারণ রেডিয়াস বেড়ে গেছে, রেডিয়াস বাড়লে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেড়ে যায় তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কমবে, তাহলে আই যদি বাড়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কমে, হলো। এবার হাত যখন তুমি কাছে নিয়ে আসলে তখন কি তোমার আয়ের মানটা কমে গেছে, তাহলে ওমেগার মানটা কিন্তু তখন বেড়ে গেছে। তাহলে কাছে নিয়ে আসার ফলে কিন্তু আইটা কমে গেছে। তাহলে এই যে এখানে যে আমি করলাম 75%, বেসিক্যালি যখন প্রসারিত করেছিল তখন তার ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া আই, যখন জড়ো করলাম তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু অনেকটা কমে গেছে, 75% কমে গেছে। তাহলে কতখানি কমেছে যদি বের করতে বলে আমাকে, তাহলে বলবো কি ডেল্টা আই দ্যাট ইজ ইকুয়াল টু আই মাইনাস আই ইন্টু 75/100, এটা। তবে সেই চেঞ্জটা পাবো আমি কতখানি কমেছে। একই রকমভাবে ওমেগাটা কি বাড়বে, এতখানি বেড়েছে, রাইট? ওমেগাটা কি বাড়বে। আচ্ছা, তাহলে পর এখানটা দেখো I1 আর ওমেগা 1, I1 আর ওমেগা 1, I1 মানে I, ওমেগা 1 মানে বেসিক্যালি এটা। তাহলে এইখানে যদি পুট করি আমি, হাফ অফ I1 মানে বেসিক্যালি I, ওমেগা 1 মানে বেসিক্যালি 100 ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার হলো। এইটা তোমার কি পাচ্ছ তুমি, EK1 ইনিশিয়ালটা এটা, ওকে। তাহলে ফাইনালটা কতখানি হবে, সুতরাং EK2 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ, দেখো ভালো করে বোঝো, এখানে I2 কত, I2 বেসিক্যালি 75 ইন্টু I/100 ইন্টু ওমেগা 2 স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, এটা পাচ্ছি আমরা, ওকে। তাহলে ইনিশিয়ালি এটা তোমার ইনিশিয়াল ব্যাপার এটা, তাহলে এটা আমি কি নাম দিয়েছি কোনো আগে, নাম দিইনি আই থিঙ্ক। তাহলে এটা ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল তার কাইনেটিক এনার্জি এতখানি ছিল, ফাইনাল কাইনেটিক এনার্জি এতখানি হয়েছে। তো একটা মনে হচ্ছে মিস্টেক হচ্ছে, যেহেতু এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিক্রিজ করবে, যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে ডিক্রিজ করে, তাহলে কতখানি ডিক্রিজ করেছে, মানে 75% যদি ডিক্রিজ করে, তাহলে ডিক্রিজ করার পরে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কতখানি হবে, তাহলে I মাইনাস I2 মানে সরি I মাইনাস এই সামথিং এটা হওয়া দরকার, তাই তো? তবে তো আমি এখানে বলতে পারবো যে কাইনেটিক এনার্জি কতখানি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এটা করলে তো তোমার বৃদ্ধি বা হ্রাসটা আসবে না, কারণ এখানে তো আমি বৃদ্ধি বা হ্রাসটা বোঝাইনি। একবারটা চেক করা যাক, ওকে। তো কাইনেটিক এনার্জি চেঞ্জ দেখবো আমরা উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল, তাই তো, মানে ডেল্টা EK ডিভাইডেড বাই EK, বেসিক্যালি EK1, তাহলে ডেল্টা EK মানে বেসিক্যালি EK2, মানে আমি যদি এখানে লিখি EK2 মাইনাস EK1 ডিভাইডেড বাই EK1 হলো। এইখানে দেখো EK2 মানে বেসিক্যালি হাফ 75I/100 ওমেগা স্কোয়ার মাইনাস EK1 মানে হাফ 75/100 ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার ইন্টু I
ডিভাইডেড বাই EK1, EK1 মানে বেসিক্যালি হাফ I 75/100 ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার। তাহলে এইখানে যদি তুমি কাটাকাটি করে দেখা যাক কি আসে, তাহলে এখানে দেখো হাফ I 75/100 ওমেগা স্কোয়ার কমন নিতে পারি আমরা, রাইট? তাহলে থাকছে পরে কি দেখো, তাহলে হাফ কমন নিলাম, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইখানে এই পুরোটুকুনি কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস, পুরোটা যদি কমন নিয়ে আমি তাহলে 1 মাইনাস 75/100। ওকে, কারণ এখানে দেখো হোল স্কোয়ার রয়েছে, এখানে কি হোল স্কোয়ার রয়েছে। তাহলে দেখো একটা যদি কমন নিয়ে তাহলে এখানে একটা পড়ে থাকবে না। আর নিচে দেখো, নিচে বেসিক্যালি হাফ I, তাহলে 75/100 এটা কিন্তু এখানে দুটো রয়েছে, বাট আমি কমন নিয়েছি কি একটা, তাহলে এখানে একটা পড়ে থাকবে 75/100। আর এখানে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে আমি কেটে দিয়েছি, তাহলে এটা থাকছে পড়ে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি পাবে 100, এখানে পাবে তুমি 100 মাইনাস 75, আর এইটাকে যদি তুমি উল্টে করে দাও তাহলে কি হবে বেসিক্যালি 100/75। তাহলে আলটিমেট যেটা পাচ্ছি আমরা ডেল্টা EK বাই EK1 দ্যাট ইজ ইকুয়াল টু 100 কাটছে, তাহলে এখানে কত 100 মাইনাস 75 মানে 25, তাই না? 25/75, তাহলে 25/75 মানে 3 25 75, তাই না? 1/3, 1/3 মানে কত? 1/3 মানে 1 ভাজিত 3 মানে 0.3333 এরকম যাবে, 0.33 চলতে আছে, রাইট? এত, বাট ইন দ্য পার্সেন্টেজ ফর্ম we can write delta EK divided by EK1 that is equal into 100% into 100% equal to তুমি বলবে 33.3%, মানে 100 দিয়ে গুণ করলে পরে 33 হয়ে যাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে তোমার কি আনসার। দেখো জিনিসটা কিন্তু বুঝতে হয়, তাহলে কি এত পার্সেন্টেজ হবে তোমার কাইনেটিক এনার্জি। বেসিক্যালি ফিজিক্সটা কি বলবে তুমি, তাহলে এখানে দেখো এটা কমছে, বাট এটা কি হচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জিটা কি বেসিক্যালি এখানে বাড়বে, এত বৃদ্ধি পাবে, এত পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? এইটা কোন অপশনটা কারেক্ট হচ্ছে? এইটা অপশন এ কারেক্ট আনসার কি? হ্যাঁ, কারেক্ট আনসার হয়ে গেল। দেখো এবার ফিজিক্স বোঝারও বলছে এম ভরের একটি কণা এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা বরাবর সমবেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বলছে মূল বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কত? মানে এইরকম একটা প্রশ্ন বলেছে, এইটা অ্যাক্সিস কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স অ্যাক্সিস, যে একটা কণা, একটা পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর মানে প্যারালাল ভাবে যাচ্ছে, পার্টিকেলটা যাচ্ছে এভাবে, রাইট? প্যারালালে যাচ্ছে, এইটা তোমার অরিজিন, এটা তোমার অরিজিন। তাহলে অরিজিনের রেসপেক্টে দেখো এই কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল যাচ্ছে, তাহলে এর যে প্যারালাল যদি যায় তাহলে রেডিয়াসটা কত হবে, মানে এর রেসপেক্টে রেডিয়াসটা ইনফাইনাইট হবে, আনডিফাইন হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু বেসিক্যালি কি হয়, mv ইন্টু আর। তাহলে এটা যেহেতু ফ্ল্যাট, তাহলে এখানে আমরা বলতে পারবো কি mv ইন্টু আর দ্যাট ইজ ইকুয়াল টু বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে আমরা এল ইকুয়াল টু বলতে পারি কনস্ট্যান্ট। আরেকটা কারণ দেখো, এটা যেহেতু সমবেগে যাচ্ছে, তার মানে কি এর উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি বা এক্সটার্নাল কোনো টর্ক কাজ করেনি, তার দরুন কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড হয়। তাহলে এখানে অপশন দেখো, এবার
অপশন 10-এর অপশন বি, তাহলে 10-এর অপশন বি। ক্লিয়ার হলো? আচ্ছা দেখো এখানে আরেকটা প্রবলেম রেখেছে, এটা কি বেসিক্যালি বলছে একটি অনুভূমিক তলে এম ভর এবং আর ব্যাসার্ধের একটি চাকতি ওমেগা কৌণিক বেগে আবর্তিত হচ্ছে। বলছে মূলবিন্দু ও এর সাপেক্ষে চাকতিটির কৌণিক ভরবেগের মান কত? কি বলছে মূলবিন্দু তোমার এটা, তাহলে এটার রেসপেক্টে চাকতিটির মানে ডিস্কটির কৌণিক ভরবেগের মান কত? তাহলে এই ডিস্কটার মাস হচ্ছে তোমার এম, রেডিয়াস বলে দিয়েছে আর, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। যেহেতু এটা ডিস্কের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে অ্যাবাউট হিজ অ্যাক্সিস, মানে ইটস অ্যাক্সিস বেসিক্যালি হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি বডি, রাইট? সেটা হচ্ছে তোমার এইটা, দ্যাট ইজ ইকুয়াল টু কথা, যেহেতু ডিস্ক সুতরাং কি হাফ এম ইন্টু আর স্কোয়ার। ওকে, এটা তুমি পেলে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমার দরকার অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো আরেকটা জিনিস, যেহেতু এই অরিজিনের রেসপেক্টে এইটার বের করতে বলেছে চাকতিটি ও এর সাপেক্ষে চাকতিটির কৌণিক ভরবেগ কত হবে, তাহলে এখান থেকে একটা ডিস্টেন্স আমি যদি কিছু একটা কনসিডার করি স্মল আর, যদি স্মল আর কনসিডার করি, চাকতিটির কৌণিক ভরবেগ মানে এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, তাই তো? বা এটাকে তুমি আই মানে তুমি লিখতে পারছো হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা। ক্লিয়ার? বাট এই অ্যাক্সিসের রেসপেক্টে যেহেতু বলেছে, তাহলে তো একটা জিনিস যেটা থাকে, তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউট মানে রেসপেক্টে এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বের করতে হয়, সেটা কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে কি এই ডিস্টেন্সটা কতখানি? 8টা, তাই না? এটা বোধ হয় এরকম করা যেতে পারে, ই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার প্লাস ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স এম ইন্টু আর স্কোয়ার, এটা তার মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট? ক্লিয়ার হলো? তো জেনারেলি দেখো এটাকে যদি আমি এই পুরো ডিস্টেন্সটা মানে এখান থেকে এইটুকুনি আমরা জানি, আর এইখান থেকে এইটুকুনি বেসিক্যালি 2r হবে, এইটুকুনি এটা 2r হবে, কি করে বলবো আমি, এটা বলা যায় না। তাহলে এইখানে এটাই পসিবল। দেখো এটা যদি হয় এবং এই আর এর ভ্যালুটা যদি ক্যাপিটাল আর হয়, আর এর ভ্যালুটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে তুমি এখানে চোখ বুঝে বলে দেবে যে আই ইকুয়াল টু এখানে বেসিক্যালি 3/2 এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এইখানটা দেখো, এখানে তুমি এই আয়ের জায়গায় মান কি বসাবে, আয়ের জায়গায় জাস্ট মান বসাবে 3/2। তাহলে 3/2 হচ্ছে তোমার কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এম ভর ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে, এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একটা তারের ব্যাসের সাপেক্ষে তারটির জাড্য ভ্রামক বা জড়ত্ব ভ্রামক কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এইখানটা দেখো, তাহলে একটা তার নেবো, একটা সার্কুলার তার নেবো একটা আমরা, তাই তো? সেই তারের কি কি বলে দিয়েছে দেখো, একটা কোয়েশ্চেন, এটা নাম্বারটা দেখা হয়নি। একটা তার, একটা সার্কুলার তার রয়েছে, রাইট? একটা সার্কুলার তার রয়েছে। তাহলে এই সার্কুলার যে তার, এটাকে আমি দেখো XYZ কোঅর্ডিনেটে ভাঙি,
তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হলো। এখানে দেখো জেডটা সাপোজ এই যে রিংটার কি সেন্টার দিয়ে যাচ্ছে, ওকে। আর এগুলো কি, এগুলো ব্যাস বরাবর দেখো, মানে অ্যাকচুয়ালি রিংটা তো একটা প্লেনে রয়েছে। সাপোজ আমি কনসিডার করছি এক্স ওয়াই প্লেনে রিংটা রয়েছে, এক্স ওয়াই প্লেনে রিং ইজ প্লেসড ইন এক্স ওয়াই প্লেন, ওকে, অন এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেনের ওপরে রিংটা রয়েছে। তাহলে দেখো তার ব্যাসের অ্যাক্সিসটা কী হবে, এক্স আর ওয়াই হবে। এখান থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করবো। তাহলে এর অ্যাবাউটে যদি মোমেন্ট অফ ইনারশিয়া দেখি আমরা, আই জেড দ্যাট ইজ ইকুয়াল, তাহলে কী হবে, আই এক্স প্লাস আই ওয়াই, ওকে। এবার দেখো একটা, দেখো যেহেতু এই অ্যাক্সিস বরাবর যা হবে এই অ্যাক্সিস বরাবর তাই হবে, তাই আমি এখানে বলতে পারি সুতরাং আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই এক্স, মানে বেসিক্যালি 2 টাইমস অফ আই এক্স হলো। এবার একটা রিংয়ের যে সেন্টার দিয়ে যদি অ্যাক্সিস পাস করে তার অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটাও আমরা জানি। এর মাস যদি এম হয়, রেডিয়াস যদি আর হয়, তাহলে এম আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু আই এক্স, ওকে। আই এক্সটা হচ্ছে তোমার কি ব্যাস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে আই এক্স অথবা আই ওয়াই একই কথা, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার বাই 2। এইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া, মানে অ্যালং ব্যাস হলো। তাহলে এইটা, তাহলে অপশান এ তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, অনেকটাই টাইম হয়ে গেল, তো ছটফট কিছু এমসিকিউ, একদম শর্টকাট এমসিকিউ করি, তারপরে এই ভিডিওটা স্টপ করব। দেখো, একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি বৃত্তপথে আবর্তন করানো হচ্ছে। ক্রমহ্রাসমান দ্রুতি, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার এই যে দ্রুতি বা স্পিড, এই স্পিডটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখন বুঝতে পারবে। তাহলে নিজের কোনটা কারেক্ট হবে, দেখো কণাটির কৌণিক ভরবেগ ধ্রুবক না, এখানে কৌণিক ভরবেগ ধ্রুবকের কোনো গল্পই বলা হচ্ছে না, মানে থাকবেই না। যে কণাটির শুধু কৌণিক ভরবেগ নির্দিষ্ট, মানে কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট, রাইট। কৌণিক ভরবেগের কিন্তু একটা নির্দিষ্ট দিক রয়েছে আমরা জানি, তো এটা কিন্তু পসিবল রয়েছে হওয়ার, ওকে। এবার দিকটা চেঞ্জ হবে না কেন বলছি, একটাই কারণে, দেখো বেসিক্যালি এখানে রয়েছে দ্রুতি বা স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা যদি এল ইজ ইকুয়াল টু এম ভি আর লিখি আমরা, তোমার স্পিড হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, তার মানে এটা স্কেলার, মানে বেসিক্যালি ডিরেকশনটা কোনো ব্যাপার থাকছে না, তাই ডিরেকশনটা কিন্তু হবে না। সে থার্ড দেখো বলছে কণাটির ত্বরণ সবসময় কেন্দ্রমুখী, কণাটির ত্বরণ সবসময় কিন্তু কেন্দ্রমুখী, এখানে তার কোনো প্রশ্ন নেই, হবে না, এটাও কিন্তু হবে না। তার অপশন হচ্ছে তোমার বি কারেক্ট আনসার হলো। আচ্ছা, এখানে দেখো বলছে গতিশীল একটি বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির ওপর, দেখো কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট কখন থাকবে, যখন এক্সটার্নাল কি টর্ক অ্যাপ্লাই করা হবে না, তাহলে এক্সটার্নাল টর্ক এটা। আর যদি বলে শুধু মানে মোমেন্টাম কনসেপ্ট থাকে তখন তুই বলতে বাহ্যিক বল অ্যাপ্লাই হতো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট দেখো, এইগুলো তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে করতে পারবে। তাহলে একটা লোহার চাকতির বেদ বলে দিয়েছে এখানটায়, তারপরে বলে দিয়েছে এটা একটা T/4, এখান থেকে ওদের বলছে জড়তা ভ্রামক I1 I2 বের করতে হবে, সিম্পল। তাহলে ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়ার কথা সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুই প্রবলেমগুলো করতে পারবে। ক্লিয়ার? একদম শর্টকাট কোশ্চেনগুলো করবো আমরা। দেখো বলছে সৌরতন্ত্রের গ্রহসমূহের গতি কোন ভৌত রাশিটির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? অবশ্যই কৌণিক ভরবেগ হলো, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড সিস্টেমে, রাইট। টর্কের মাত্রা বের করো। দেখো টর্ক মানে বেসিক্যালি আর ক্রস এফ, মানে আর ইন্টু এফ, আর হচ্ছে তোমার এল পেয়ে গেলে, এফ মানে বেসিক্যালি এম ইন্টু এম, এল মানে বেসিক্যালি মানে এ, অ্যাক্সেলারেশন মানে বেসিক্যালি এল টি টু দি পাওয়ার -2।
তাহলে এইটা হচ্ছে তোমার কি কারেক্ট অ্যান্সার, যে এল স্কোয়ার এম টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার এম টি টু দি পাওয়ার -2, তাহলে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা দেখো এখানে কি বলেছে, এগুলো তোমরা নিজেই করতে পারবে, এই প্রবলেমটা তোমরা নিজেই করতে পারবে। এখানে বস্তুটি আবর্ত গতিশক্তি ও জড়তা ভ্রামক বলে দিয়েছে, মানে আবর্ত গতিশক্তি মানে ই ইজ ইকুয়াল টু তুমি ইউজ করবে হাফ অফ আই ওমেগা স্কোয়ার, এখানে আইটাও বলে দিয়েছে। বলছে বস্তুটির কৌণিক ভরবেগ কত হবে, তো বস্তুটির কৌণিক ভরবেগ কত হবে, তাহলে ই ইকুয়াল তুমি দেখো উপর নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করো, সুতরাং তুমি বলবে যে আই ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার, সেটা মানে বেসিক্যালি এল ডিভাইডেড বাই কত দেখো 2 টাইমস অফ আই, তাহলে এইটা হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। তাহলে অপশন কৌণিক ভরবেগ মানে এল ইকুয়াল টু কত 2e ইন্টু আই, তাহলে সরি এখানে এল স্কোয়ার হবে, মানে আই ওমেগা তার হোল স্কোয়ার হবে, তাহলে এল স্কোয়ার হবে, সুতরাং এল স্কোয়ার ইকুয়াল টু 2e ইন্টু আই, তাহলে অপশন তোমার সি কারেক্ট অ্যান্সার হলো। এখানে কি বলছে দেখো, বলছে আবর্ত গতিতে ভরের সমতুল্য ভৌত রাশি কোনটি। দেখো ভর একদম শর্টকাট কোশ্চেনগুলো কিন্তু দেবে তোমাকে। আমি বলেছিলাম লিনিয়ারে যদি ভর পাও তুমি রোটেশনে কী পাবে, তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া পাবে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বা বাংলায় বলে জড়তা ভ্রামক, তাহলে অপশন এ তোমার কারেক্ট আনসার হলো। এবার কী বলেছে দেখো, কৌণিক ভরবেগ মানে কৌণিক ভরবেগ হলো রৈখিক ভরবেগের মানে ভরবেগের ভ্রামক। আমি এই যে কৌণিকের ব্যাপারটা তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম না কৌণিকের ব্যাপার আসলে কি আর ক্রস সামথিং হবে, তাহলে আর ক্রস এটাকে বলি কি আমরা মানে মোমেন্ট অফ, তাহলে যেহেতু ভরবেগ তাহলে মোমেন্ট অফ ভরবেগ সেটা কি, তাহলে ভরবেগের ভ্রামক, তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার হলো। এবার অপশন দেখো 27 নম্বর কোশ্চেনটা কি বলছে, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। বলছে একটি বল এফ ইকুয়াল টু -6i একটি অবস্থান ভেক্টর বলছে আর ইকুয়াল টু এইটা, তাহলে দেখো ফোর্স বলে দিয়েছে আর বলে দিয়েছে টর্ক বের করতে বলছে, টর্ক মানে কি বেসিক্যালি আর কস এফ করে দাও তাহলে হয়ে যাবে, আর করার দরকার নেই, রাইট। ওকে এইগুলো তোমরা গোলক, একটা গোলকের ক্ষেত্রে কী হবে বললাম 5/2 mr² হবে, চেষ্টা করবে এটা বাড়িতে, এটাও সোজা, এটাও বাড়িতে চেষ্টা করো। এখানে কি বলেছে দেখো, যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর হয় তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ নিজের যে মানের সঙ্গে সমানুপাতিক হয় তা লেখো। দেখো কৌণিক ভরবেগ মানে এল ইকুয়াল টু mr² ইন্টু ওমেগা, রাইট। দেখো এম কনস্ট্যান্ট, প্ল্যানেট বা সান এম কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি প্ল্যানেটটা রিভলভ করছে অ্যারাউন্ড দ্য সান, সুতরাং এম ইজ করেসপন্ডিং টু দ্য প্ল্যানেট, রাইট, করেসপন্ডিং টু দ্য মাস অফ দ্য প্ল্যানেট। সো তাহলে মাসটা কনস্ট্যান্ট কনসিডার করে নিলাম, আর আর হচ্ছে তোমার রেডিয়াস বিটুইন দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য সান, অ্যান্ড ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট, ওকে, যে প্ল্যানেটটা রিভলভ করছে অ্যারাউন্ড দ্য সান। তাহলে এখানটায় দেখো, তাহলে এম আর ওমেগা কনস্ট্যান্ট, দেন উই ক্যান রাইট এল প্রপোর্শনাল টু আর স্কোয়ার, উই ক্যান রাইট এল প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার হলো। তাহলে এইভাবে কিন্তু তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এগুলো বাড়িতে ট্রাই করো, নিজেরা চেষ্টা করো। দেখো এখানে এই প্রবলেমটা বাড়িতে চেষ্টা করবে, যদি একটি গোলক গড়াতে থাকে তবে তার আবর্ত গতিশক্তি ও মোট গতিশক্তি অনুপাত কত হবে। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু তোমরা বাড়িতে নিজেরাই করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যার যেমন কোশ্চেন সব কিন্তু টেলিগ্রামে তোমরা বলতে পারো, আমি তাদের অবশ্যই রিপ্লাই দেবো এবং রিপ্লাই দিই আমি। ক্লিয়ার হয়েছে? তো আমাকে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো, যেমন ধরনের সাজেশন তোমরা চাও আমি কিন্তু সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
সো ভিডিও দেখতে থাকো তোমরা ভালো করে। সো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।